বিয়ে পর্ব ৩-৪। নতুন স্যার প্রসন্ন চিত্তে বললেন, গুড মর্নিং। কিন্তু গুড মর্নিংটা ধারার চিন্তার জোয়ারে আঘাত হানল। বাস্তবে ফিরতে দারুণ বিস্ময় তাকে ঘিরে ধরল। যথারীতি তার মাথায় বজ্রপাত হলো। বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো সামনের মানুষটির দিকে। অস্পষ্ট স্বরে মুখ থেকে অজান্তে বের হলো, অনল ভাই। ধারার মস্তিষ্ক অকেজো লাগছে। সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত ফিটফাট ব্যক্তিটি হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। তার সাদামাটা মুখশ্রীতে স্মিত হাসি, হাতে মার্কার। মোটা ক্যালকুলাসের বইটি খুলে অঙ্ক তুলতে লাগলো। এদিকে ধারার মস্তিষ্ক শূন্য, তার স্নায়ুকোষে রেষারেষি চলছে। অনল নামক ব্যক্তিটি এখানে, শুধু এখানে নয়, সে তার কোর্স টিচার। ব্যাপারখানা ভাবতেই মাথাটা ঘুরে উঠল। অজস্র চিন্তা মস্তিষ্কে হানা দিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। ধারার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। অনল তার বহুদিনের প্রাইভেট চাকরিটি ছেড়ে একটা নতুন চাকরি নিয়েছে। ব্যাপারটা ধারার অবগত ছিল। কারণ যেদিন অনলের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল, সে পুরো পরিবারকে জম্পেশ বিরিয়ানি খাইয়েছিল। মহা আনন্দিত অনলকে সেদিন স্বাভাবিক মানুষের ন্যায় হাসতেও দেখেছিল সে। অবশ্য হবেই বা না কেন, বড় মা বলেছিল এই চাকরিটি নাকি অনলের স্বপ্ন ছিল। কিন্তু এই চাকরি যে শিক্ষকতা, এবং তাও তার ভার্সিটির, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি ধারা। বাড়িতে একই ঘরে লোকটির সাথে থাকাটা অসহনীয় হয়ে উঠেছে। হাড় মাংস জ্বালিয়ে দিচ্ছে তথাকথিত প্রিন্স উইলিয়ামস। গত রাতের কথাই ধরা যাক। হিংসুটে লোকটি ঘরের লাইট জ্বালিয়ে রেখেছিল। এদিকে লাইটের তীব্র আলোটা পড়েছিল সরাসরি ধারার চোখে। ধারা যখন বিনয়ী স্বরে বলেছিল, অনল ভাই, লাইট অফ করো, আমি ঘুমাবো, অনল তখন ল্যাপটপে কাজ করছিল। চোখ স্থির রেখে ঠোঁট বাঁকিয়ে বাঁকা হাসি হাসল সে, যার অর্থ আসো, এবার খেলা হবে। অনলের নির্বিকার মুখশ্রীর এই মিচকে হাসিটি ধারার অপরিচিত। ধারা বুঝল সে অসহায়। এই মানুষটি হাতে নাতে মেরে তাকে ভাতে মারবে। কাজ করতে করতেই অনল ঠেস মারা স্বরে বলল, আমি কাজ করছি আর আমার ঘরের লাইটটা সারা রাত অন থাকে। ধারা তীর্যক চাহনিতে তাকিয়ে রইল নিষ্ঠুর মানুষটির দিকে। প্রচণ্ড ক্রোধ যখন তার ভর করল সমস্ত শরীরে। ক্রোধের অগ্নিতে যেন লোমকূপ অবধি জ্বলছিল। কিন্তু সে নিরুপায়, কারণ এই ঘরটি সত্যিই অনলের। তার রাজত্ব এখানে। লোকটি এতটা স্বার্থপর কেন? প্রশ্নের উত্তরটি সৃষ্টির উষালগ্ন থেকে খুঁজছে ধারা। গতরাতে ঘুম না হবার আরও একটি মুখ্যম কারণ এই ক্রোধ। বাড়িতে অশান্তির পর ভেবেছিল যাক, ভার্সিটির কয়েক ঘন্টা জীবন শান্তিময় হবে। কিন্তু এখানে এই মানুষটির আগমন। অনল মৃদু হেসে পড়াতে ব্যস্ত। এদিকে ধারার মন পড়তে নেই। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনলের দিকে। অনল তাকে দেখেও না দেখার ভান করছে, যেন ধারার অস্তিত্ব নেই। এর মাঝেই মাহি ধাক্কা দিল তাকে। চিন্তার প্রহরে বাধা পড়ল। পাশে ফিরতেই সে ফিসফিস করে বলল, অনল ভাই এখানে চাকরি নিয়েছে বলিসনি কেন? আগে জানলে আমি সেজেগুজে আসতাম। হ্যাঁ, প্রিন্স উইলিয়ামস আমার অনুমতির জন্য কেন বসেছিল। এত বড় ধাক্কা খাবে জানলে আজ ক্লাসই আসতাম না। আচ্ছা, তোর সমস্যা কি বলতো? অনল ভাইয়ের কথা আসলেই তেলে বেগুনে জ্বলে উঠিস কেন? কারণ তোর প্রাণপ্রিয় অনল ভাইয়ের জন্য আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর তোকেও বলিহারি, ২৮ বার প্রেমপত্র দিয়েও ছ্যাঁকা খেয়েছিস। তাও কিভাবে ভাই এখনো লেগেই আছিস? আমি হলে তো কচু গাছে গলা ধরিয়ে দিতাম অপমানে। ন্যাড়া একবার বেলতলায় যায়। আমার তো মনে হচ্ছে তুই বেলতলার বাসিন্দা, তাও পার্মানেন্ট। ও, তুই বুঝবি না। শেক্সপিয়ার বলেছেন, ফেইলিওর ইজ দ্য কি অফ সাকসেস। তোকে পার্সোনালিটি বলেছে। আর এটা শেক্সপিয়ার না, রবার্ট ব্রুস বলেছে। হলো, যে কেউ বলেছে। একবার না পারিলে দেখো শতবার। মাত্র তো ২৯ বার দেখেছি, এখনো শতে বহু দেরি। ২৯ বার মানে? মাহি ধারার প্রত্যুত্তরে কোনো কথা বলল না, বরং শুভ্র দাঁতগুলো বের করে হাসি মুখে ধারার দিকে তাকালো, যার অর্থ আজ তুমি আবারও আমার প্রেম কবুতর হবে। ধারার অস্থির কণ্ঠে বলল, নাহ, আলবৎ না, প্লিজ, পারবো না আমি। তপনের সামোসা খাওয়াবো, সাথে তরমুজের ঠান্ডা শরবত। না, নো, নেভার, কাভি নেহি, প্লিজ দোস্ত। বান্ধবীর জন্য এতটুকু করতে পারবি না? ভাব একবার, ভাব। তোর ভাবি হয়ে গেলে আজীবন জীবন জিঙ্গালালা। প্লিজ, আমি তোর অ্যাসাইনমেন্ট করে দিব। অন্য সময় হলে অ্যাসাইনমেন্টের লোভটি হয়তো ধারা নৈতিকভাবে নাড়িয়ে দিত, চট করে নিয়ে নিত মাহির চিঠি। কিন্তু শত রিস্ক নিয়ে হয়েও
বাঘের ডেরায় ফেলে আসতো। এরপর প্রিন্স উইলিয়াম বুঝে বেড়াতো। কিন্তু আজ কেন যেন সাহস হচ্ছে না, ইচ্ছেটাও নেই। সাহসও না হওয়ার কারণ, ধারা এখন অনলের ওই ডেরাতেই থাকে। আর ইচ্ছে না হওয়ার কারণটা ধারার নিজেরও জানা নেই। গাল ফুলিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে সে অধৈর্য হয়ে বলে, দেখ মাহি, আমার সমস্যা চিঠি পৌঁছে দেওয়া না, সমস্যা খচ্চর মানুষটা ঠেস দেওয়া কথা শোনার। ও কি ঠিক আমার সামনে আসবে, খচাত করে তোরে চিঠি ছিঁড়ে ফেলে দিবে। বান্ধবী হয়ে এটা কার দেখতে ভালো লাগে? এর চেয়ে বরং সুদর্শন পুরুষকে যেহেতু মন দিবি, তাহলে দিগন্ত, কৌভিক, নীরব এদের দেখ। হ্যাঁ, হয়তো প্রিন্স উইলিয়ামসের না, কিন্তু মনের দিক থেকে তারও তো রাজা সিরাজউদ্দৌলা মাহির মনটা নিয়ে গেল খানিকটা। সেই কিশোরী কাল থেকে একজন পুরুষের প্রতি সে আকর্ষিত হয়েছে। সেটা কি কিশোরী মনের আবেগ বলে নাকি ভালোবাসা তার জানা নেই। তাই তো এত প্রত্যাখ্যানের পর আবারও চিঠি পাঠাবার সাহস করছে সে। মাহি আবেগী কণ্ঠে বলল, এভাবে হয় না ধারা। ওরা আমার বন্ধু, কিন্তু অনল ভাই ক্রাশ। এই অনুভূতিটা অব্যক্ত। আমি বোঝাতে পারবো না, উনাকে দেখলে আমার সবকিছু কেমন যেন রঙিন লাগে। উনি আমার সাথে কালে ভদ্রে যদি কথা বলে আমার লজ্জায় মিশে যেতে মন চায়। কথাও জড়িয়ে যায়, এই অনুভূতিটাকে বোঝাতে পারবো না। যেদিন তোর এমনটা অনুভূত হবে সেদিন বুঝবি আমি কেন বেলতলার পার্মানেন্ট বাসিন্দা। ধারা চুপ করে গেল। তর্কে হেরে গেছে সে, কারণ এই অনুভূতিটার পরিচয় সে পেয়েছে। তার মনের আঙ্গিনাতেও সুপ্ত ভালো লাগার বীজ যে সেও বুনে রেখেছে। এই ভয়টা তার ভেতরটাকে বারবার উথাল-পাতাল করে দিচ্ছে। মানুষটা সামনে লেগে কি শক্ত থাকতে পারবে, নাকি তীব্র বেদনায় আচ্ছাদিত হবে তার সমস্ত হৃদয়? ভাবতেই পুনরায় মস্তিষ্ক যেন দুর্বল হয়ে উঠল। বিষণ্ণতা গলা চেপে ধরল। অবুঝ মন বুঝল মাহির মনোস্থিতি। তাই হাত বাড়ালো চিঠি নেবার জন্য। কিন্তু বিধিবাম তখন কঠিন শর্ত কর্ণপাত হলো, যদি ক্লাসে কথা বলতেই আসা হয় তবে আমার ক্লাসে আসার প্রয়োজন নেই। আমি দুজন নিয়েও ক্লাস করতে রাজি। যদি তারা অ্যাটেনটিভ হয়, কথাটা সে সরাসরি ধারার দিকে তাকিয়েই বলল। ফলে সারা ক্লাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠল ধারা। পিছন বেঞ্চে বসে থাকা অভিক কলম দিয়ে খোঁচালো তাকে। ফলে ধারার সম্মিত ফিরল। সামনে থাকাতেই মুখোমুখি হলো অনলের তীক্ষ্ণ দৃষ্টির। নির্বিকার শক্ত মুখশ্রীর। তাড়াতাড়ি মাথা নামিয়ে ফেলল। ভেবেছিল হয়তো এখানেই ক্ষান্ত হবে অনল, কিন্তু না। সে রীতিমতো বলল, তুমি সেকেন্ড কলাম, ফোর্থ রো, সেকেন্ড ওয়ান্ট, দাঁড়াও। এতক্ষণ যা বুঝেছি বুঝেছো? ধারা বুঝলো এটা প্রিন্স উইলিয়ামসের অপমান করার ফন্দি। সারা ক্লাসের নজর তার দিকে। ছোটবেলায় ৬০-৭০ জনের ক্লাসে ভূতের মতো দাঁড়িয়ে থাকাটা ততটা গুরুতর ছিল না যতটা না ভার্সিটির মাত্র ৪৫ জন মানুষের মাঝে দাঁড়িয়ে থাকা। সকলের তীক্ষ্ণ বিস্মিত দৃষ্টির কেন্দ্রবিন্দু হওয়ার মতো বিব্রতকর পরিস্থিতি যেন দ্বিতীয়টি নেই। ধারা কোনোমতে মাথা দুলিয়ে বলল, জি, তাহলে পরের ইকুয়েশনটি কি হবে? অনলের নির্লিপ্ত প্রশ্নের উত্তর নেই ধারার কাছে। কারণ সে তার একটা কথাও শোনেনি। বোঝা তো দূরের কথা। ধারাকে মাথা নিচু করে থাকতে দেখে অনল একটা দীর্ঘ শ্বাস ফেলল। বা হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কপাল ঘষল। তারপর শান্ত কণ্ঠে বলল, দেখো, তোমাদের পানিশমেন্ট দেবার বয়স নেই। যথেষ্ট বড় তোমরা। ভার্সিটিতে পড়ো, এখানে ওখানে এনআইডি ধারী। সুতরাং তোমাদের বকাঝকা করা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। অন্য স্যাররা কেমন আমি জানি না, তবে আমার ক্লাস মাছের বাজার হবে এটা আমার পছন্দ না। এখানে কথা হবে ক্যালকুলাস বিষয়ক। আজ প্রথম দিন, তাই কিছু বলবো না, তবে এরপর থেকে কথা বলার ইচ্ছে হলে সোজা বাহিরে চলে যাবে। আমি তোমাদের উপস্থিতির মার কাটবো না। যদি তবে আমি দেখি আমাকে ডিস্টার্ব করছো, তবে পরীক্ষায় বসা মুশকিল হয়ে যাবে। নীরব ক্লাস। সকলের মুখে আতঙ্ক। সুন্দর মানুষের বাক্য এতটা কঠোর হতে পারে সেটা কোনো যেন অবিশ্বাস্য। এদিকে ধারা এখনো নতমস্তক দাঁড়িয়ে আছে। রাগ, ক্ষোভ, অপমান সবকিছু মিলিয়ে মিশিয়ে যেন একাকার হয়ে গেছে। নোনা জল রূপে চোখে বিদ্রোহ করছে। এখনই যেন তারা মুক্তি পাবে। অনল ভাই এমনটা না করলেও পারতেন। সে ইচ্ছে করে এমনটা করেছে, যেন শোধ তুলতে পারে। অনল তাকে বসতে বললে সে বসে যায়, কিন্তু সারাটা ক্লাস নীরবই থাকে। মাহিও গুটিয়ে যায়। বান্ধবীকে চিঠি দেবার জিদ ছেড়ে দেয়। ক্লাস শেষে ধারাকে পাওয়া যায় না। নীরব, দিগন্ত, কৌভিক মাহিকে জিজ্ঞেস করে, কিন্তু মাহি উত্তর দিতে পারে না। ক্লাস শেষে হতেই ধারা হনহন করে বেরিয়ে যায়। তার পিছু নেবার চেষ্টা করলে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। অতি প্রিয় বান্ধবী হবার কারণে ধারার কড়া নজরের অর্থ সে বুঝে যায়। ফলে বন্ধুমহল বিনা ধারায় ক্যাফেটেরিয়ায় যায়। ক্লাস করে এসে বইটা অবহেলায় টেবিলের উপর রাখে অনল।
50 মিনিট টানা কথা বলার অভ্যাস নেই বলে টেবিলের উপর রাখা বোতল থেকে এক নিঃশ্বাসে পানি পান করে সে। 1 ঘন্টা পর আরো একটা ক্লাস আছে। মাথার উপর ফ্যানটা ঘুরছে তবুও যেন অসহনীয় উত্তাপে ঝাঁ ঝাঁ করছে শরীর। শার্টের হাতাটা গুটিয়ে চেয়ারে গা এলিয়ে দেয়। তখন পিয়ন হাশেম মামা আসেন। বিনয়ী স্বরে বলেন, স্যার, কিছু কি লাগবে? ঠান্ডা কিছু হবে? ট্যাং দেই? দিন। হাশেম মামা চলে যাবার পর ডান বাহু চোখের উপর দিয়ে বসে থাকে। একটু শান্তি লাগছে। পর মুহূর্তেই ক্লাসে ঘটে যাওয়া ঘটনাটা স্মরণে আসে। দারার মূর্ছা যাওয়া ভারাক্রান্ত মুখশ্রী ভাসছে। এতটা কড়া না হলেও হতো, কিন্তু মেয়েটা এত কথা বলে। প্রথমে 2-3 বার উপেক্ষা করলেও শেষমেশ ক্রোধ ধরে রাখতে পারল না। আজ বুঝেছে তার রেজাল্ট কেন বাজে। ক্লাসে খেয়াল না থাকলে কি রেজাল্ট ভালো হবে? এর মাঝে সজোরে দরজা খোলার শব্দ আসে। অনল ভাবে হাসে মামা হয়তো এসেছেন, কিন্তু ভুল। এ তো ধারা। রক্তিম চোখে রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। অনল সোজা হয়ে বসল। হালকা কেশে স্বাভাবিক কণ্ঠে বলল, কি চাই? উত্তরটা পাওয়া হলো না, বরং তড়িৎ বেগে তার নিকট ছুটে এলো ধারা। শার্টের কলার চেপে ধরে তীক্ষ্ণ স্বরে বলল, প্রশ্নটা আমারও কি চাই? বাড়তি জ্বালিয়ে শান্তি হচ্ছে না। এখানেও আমাকে জ্বালাতে হবে? শোধ তুলছিলেন, তাই না? ক্লাসে আমাকে অপমান করে খুব মজা পেয়েছো। শোনো অনল ভাই, এক মাঘে শীত যায় না। এখানে আমি তোমার ছাত্রী, কিন্তু বাসায় আমি তোমার বউ। তোমাকে কিভাবে তুর্কি নাচাই সেটা দেখো। আমার নামও ধারা, মনে রেখো অনল। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বউ শব্দটি তার মস্তিষ্কের স্নায়ুকোষে পৌঁছাতে সময় নিল। তার মুখে কেন কোনো কথা নেই। সব কথা যেন বাষ্পায়িত হয়ে গেছে। চোখগুলো বিস্ফারিত। অপলক দৃষ্টিতে শুধু রুদ্ররূপী ধারাকে দেখছে সে। ধারা বুঝল না সে কি ভয় পেয়েছে নাকি অতি শখে বাকশক্তি হারিয়ে ফেলেছে। তবে প্রিন্স উইলিয়ামসকে এভাবে থামিয়ে দিতে পেরে নিজেকে বাহাবা দিতে ইচ্ছে হলো তার। এক প্রশান্তির ঢেউ বয়ে গেল যেন। এটাকেও হয়তো আত্মার শান্তি বলে, কিন্তু এই খুশি টেকসই হলো না যখন একটা মৃদু স্বর কানে এলো। উপস, ভুল সময়ে চলে এলাম নাকি? ধারার প্রশান্তির ঢেউ তিক্ত বিষাদে পরিণত হলো। যে ভয়টা পাচ্ছিল সেইটাই হলো। কিন্তু অবশেষে মানুষটির মুখোমুখি হতেই হলো। অনল দরজার দিকে তাকায়ে দেখল তার প্রিয় বন্ধু প্রণব দাঁড়িয়ে আছে। প্রণবকে দেখা মাত্র নিজের পরিস্থিতি জ্ঞান হলো তার। সাথে সাথে ধারার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিল। নিজের শার্ট ঠিক করতে করতে বলল, বিব্রত কণ্ঠে বলল, আরে আয় আয়। আসলে অনলের কিছু বলার পূর্বেই প্রণব তার ভুবন ভোলানো হাসি হাসলো। তারপর ধারাকে জিজ্ঞেস করলো, কেমন আছো জলধারা? ধারা এক কোণায় সিটিয়ে দাঁড়িয়ে আছে। অনুভূতিগুলো বেসামাল হয়ে উঠেছে। হৃদমাঝারে কালবৈশাখী ঝড় হচ্ছে। ধারা এই আশঙ্কাটাই করছিল, এই কিশোরী আবেগের মুখোমুখি হবার ভয়। প্রচণ্ড বিষাদের অনুভূতি হচ্ছে। অনুভূতিগুলো অব্যক্ত, সব যেন তিক্ত দুঃস্বপ্নের ন্যায় লাগছে। হয়তো ঘুম ভাঙলেই দেখবে সব আগের মতো নির্মল নির্মল প্রশান্ত। কিন্তু সে তো হবার ছিল না। ধারার মুখে কথা নেই। সে শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়েছে প্রণবের হাস্যোজ্জ্বল মুখের প্রাণে। প্রচণ্ড আবেগ তার ভেতরটাকে তছনছ করে দিচ্ছে। সে জানতো মানুষটির মুখোমুখি হলে প্রচণ্ড কষ্ট হবে, কিন্তু কষ্টের মাত্রাটা জানা ছিল না। বর্তমানে এই মাত্রার খোঁজ মিলল তার। ধারাকে চুপ করে থাকতে দেখে প্লাবন পুনরায় প্রশ্ন করল। তখন কোনো মনে নিজেকে সামলে জোরালো গলায় উত্তর দিল, ভালো। ধারার আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না। সে পালাতে পারলে বাঁচে। কোনো মতে বলল, তোমরা কথা বললো, আমি আসছি। কোনো মতে যেন ছুটে পালালো সে। ধারার এরূপ জড়তা নজর এড়ালো না অনলের। আর চোখে নিপুণভাবে লক্ষ্য করল সে ধারাকে। ধারা চলে গেছে। প্লাবন অনলের মুখোমুখি বসলো। সে ওই ভার্সিটিরই শিক্ষক, তবে তার স্থায়ীকাল অনলের থেকে বেশি। অনল বলল, ট্যাং খাবি? খাওয়াই যায়, যা গরম পড়ছে। আচ্ছা। মিনিট দশেকের মাঝে হাসে মামা 2 গ্লাস বরফ দেওয়া ট্যাং দিয়ে গেলেন। অনল একটা নিজে নিল, অন্যটি প্লাবন। গ্লাসে চুমুক দিতে দিতে প্লাবন জিজ্ঞেস করল, তোকে ফোন করেছিলাম, 2 দিন মোটে ফোন ধরলি না। আফিয়া আপুর বিয়েতে এত ব্যস্ত হয়ে পড়েছিলি নাকি? আসলে বিয়ের কাজে ব্যস্ত ছিলাম, তাই বলে এত। ভাবটা এমন যেন নিজের বিয়ে ছিল। হ্যাঁ, নিজেরই বিয়ের কাজে ব্যস্ত ছিলাম। কথাটা শোনা মাত্রই বিষম খায় প্লাবন। কাশতে কাশতে নাকে মুখে উঠে যায় তার ট্যাং। অনল একটা টিস্যু এগিয়ে দেয়। নিজেকে সামলে হতবাক কণ্ঠে অনলকে জিজ্ঞেস করে, সত্যি? অনল দীর্ঘ শ্বাস ফেলে এক চুমুকে ট্যাংটুকু শেষ করে। তারপরে বিবাহ বিভ্রাটের সম্পূর্ণ কাহিনী খুলে বলে প্লাবনকে। প্লাবনের মুখ স্তম্ভিত। অবশেষে কি না অনল বিয়ে করলো? ভার্সিটির পিচঢালা রাস্তার পাশ দিয়ে হাঁটছে ধারা। বড্ড এলোমেলো পায়ে হাঁটছে। মৃদু মন্দা বাতাস তার এলোকে এসে অবাধ্য হয়ে উঠছে।
দক্ষিণ আকাশে মেঘের আনাগোনা, স্বর্ণালী তেজী সূর্যটা মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে। কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়াতে থেমে গেল ধারা, উদাস নয়নে তাকালো নীলাম্বরের পানে। তার মনোমন্দিরেও আজ মেঘ-মেদুর জমেছে। এমনি এখনই হয়তো ঝুমঝুম করে বৃষ্টি হবে, ভেসে যাবে সব তিক্ততা, ভেসে যাবে সব আবেগ। মাঝে জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে থাকবে ধারা। অতীতের পৃষ্ঠা উল্টাতে ইচ্ছে করল তার। সেই শোক মিশ্রিত অতীত, যেখানে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল প্লাবনের সাথে। প্লাবন যখন প্রথম তাদের বাড়ির অনলের সাথে এসেছিল, তখন তারা মাত্র ক্লাস 7 এ পড়ে। লম্বা অনলের সমান, ফর্সা মুখশ্রী, খাড়া নাক, সুগভীর উদাসীন নয়ন আর মাথা ভর্তি কাকড়ানো চুল। বেশ নায়ক নায়ক দেখতে পুরুষটি মৃদু হেসে জিজ্ঞেস করেছিল, নাম কি তোমার? ধারা। জলধারা? সেখান থেকে ধারার নাম হলো জলধারা। কি চমৎকার আচরণ! ধারা মুগ্ধ হয়ে দেখল মানুষটিকে। প্রতিদিন 1-2 টাকা দামের ইকলিয়ার্স নিতে আসতো। ধারাকে দেখলে চুলগুলো এলোমেলো করে হাতে ধরিয়ে দিত। এই স্নিগ্ধ স্মৃতিগুলো কিশোরী আবেগ হয়ে কখন যে মনের জমিনে বীজরূপে রোপিত হয়েছে কে জানতো। এই ভার্সিটির লেকচারার প্লাবন কথাটি জানার সাথে সাথেই ধারার জিদ হলো এই ভার্সিটির ছাত্রীই হবে। তারপর সিনেমার মতো একটা সময় প্রেমপত্র পাঠাবে প্লাবনকে, কিন্তু সবই এখন স্বপ্ন। নানা ভাইয়ের জিদের কাছে কিশোরী আবেগ ভেঙে গুঁড়িয়ে গেল। আবেগের সেই রঙিন ফুলটাও আজ ঝরতে বসেছে। ধারা ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়লো সন্তর্পণে। এই কিশোরী আবেগখানা তুলে রাখবে সে সঙ্গোপনে। ধারা খেয়াল করলো বৃষ্টি নামছে। 2-1 ফোঁটা করে অঝোর ধারায় নামলো বৃষ্টি। ভালোই হলো, চোখের জোয়ারটা বৃষ্টির দাপটে ঢাকা পড়ে গেল অবশেষে। অনলের বর্ণনা শোনার পর নিজের হাসি আর থামাতে পারল না প্লাবন। অট্টহাসিতে ফেটে পড়ল সে। অনল ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। প্লাবনের হাসি তাকে বিরক্ত করছে। বন্ধু, দুর্দিনে কেউ এভাবে হাসে? এজন্যই হয়তো বলে, কারোর পৌষ মাস কারো সর্বনাশ। বিরক্তির স্বরে বলল, হাসি থামা। হলুদ দাঁত দেখতে ভাল লাগছে না। প্লাবন কোনো মতে হাসি থামিয়ে বলল, চটিস না, তবে বলতেই হবে দাদাকে হ্যাটস অফ। নয়তো আমাদের নারী বিদ্বেষী অনল কিনা বিয়ে করে, তাও জলধারাকে। ভাবা যায়? আমি মোটেও নারী বিদ্বেষী নই, এগুলো তোদের বিকৃত মস্তিষ্কের রটনা। ও তাই না? তাহলে অনল সাহেব বলুন তো, এত সুন্দর সুন্দর নারীদের কোমল প্রেমপত্রগুলো আপনার ডায়েরিতে স্থান না পেয়ে কেন ডাস্টবিনে স্থান পায়? এই ঘটনাকে নারী বিদ্বেষী রূপে ব্যাখ্যা না করে অন্যভাবেও তো ব্যাখ্যা করা যায়। এই ধর, যে নারীদের প্রেমপত্র আমি পাই তাদের আমার মনে ধরে না, আর যাকে মনে ধরেছে তার প্রেমপত্র এখনো পাইনি। প্লাবন কিছু সময় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে অনলের মুখপানে। অনলের বিরক্ত বাড়ে, কাছের বন্ধুটি অতি বিরক্তিকর। প্লাবন আবারও অট্টহাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে বলে, আর কত শখ দিবি ভাই, একদিনে 2টা ব্রেকিং নিউজ। অনলের বিয়ে, আবার অনলের কোনো নারীকে মনে ধরেছে। তা বলি, রোমিও, তোর বিয়ে হয়ে গেছে? এখন মনে ধরেও লাভ নেই। ধ্যাৎ, অবজাত। তোদের মতো মানুষের জন্যই রোম পুড়েছিল, বুঝলি? না, আমাদের জন্য না। তোমার মতো এক রোমিও এর জন্য পড়েছিল। আমরা তো শুধু দর্শক। আচ্ছা, মজা বাদ দে। এই বিষয়টাকে নিয়ে বেশি ভেবেছিস। কিভাবে কি করবি এবার? চুপ করে গেল অনল। থমথমে হয়ে গেল মুখ। গাম্ভীর্য ছেয়ে এলো মুখে। রাশভারী কণ্ঠে বলল, এটা তো আমারও চিন্তা। আসলে ধারাটা যে বড্ড ছেলেমানুষ, শুধু তাই না, বড্ড জেদি, সেনসিটিভ। ওর স্বভাবটা খুব ভাবাচ্ছিল, বুঝলি? আমাদের মধ্যে কোনো কালেই সখ্যতা ছিল না। আমি বাম বললে তাকে ডান বলতেই হবে। আর ফুপি মারা যাবার পর থেকে মা বাবা দাদাজান তাকে মহারানী ভিক্টোরিয়ার মতো রেখেছে। ও কি মানিয়ে নিতে পারবে আমার সাথে? আমি কি পারবো ওর মনের মতো হতে? প্রচণ্ড ভাবাচ্ছে। আর গরম তেলে পানি ঢালার মানুষ আমার শ্বশুর তথা ফুপা তো আসেইনি। উনি দেশে আসলে তৃতীয় মহাযুদ্ধ বাধবে। ভালো লাগে না। প্লাবন ম্লান হাসল। অনলের মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করল সে। নিপুণভাবে দেখে নিল বন্ধুর মনটি। কিছু সময় চুপ করে থেকে বলল, এত ভাবিস না। সম্পর্কগুলো গণিতের কোনো ইকুয়েশন নয়। এত ভেবেচিন্তে কিছুই হয় না। সময়ের উপর ছেড়ে দে, সব ঠিক বলে দেবে কি করা উচিত। আর অন্য নারীতে মনোনিবেশ না করে বউয়ের উপর নজর দাও। হাসলাম। অনল হেসে দিল। বউ? হ্যাঁ, বউই তো। রাগী, জিদি, একগুঁয়ে রণচণ্ডী বউ। তার ধারা বাসায় পৌঁছালো একেবারে কাকভেজা রূপে। ছাতার অভাবে ভিজতে হলো তাকে বিনা নোটিশের বর্ষায়। বাসায় ঢুকতেই বড় মার প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। ভিজলি কিভাবে? ছাতা নিসনি? আর সকালে খেয়ে যাসনি কেন? হুড়মুড়িয়ে চলে গেলি। খেয়েছিস কিছু? না। যা, কাপড় বদলে আয়, খাবার দিচ্ছি, খেয়ে নে। বিষণ্ণ মনটার কথা বলতে ইচ্ছে করছে না, তাই মাথা দুলিয়ে রওনা দিল নিজ ঘরের পানে।
ঘরের দরজা খুলতেই মাথার উপরে আরো এক দফা বাজ পড়ল। তার ঘর তো নয় আজ তো গোয়ালঘর। সব জিনিস এদিক ওদিক অবহেলায় পড়ে রয়েছে। আর খাটের উপর ছোট মামার যমজ দুই কন্যে এশা এবং আশা একে অপরের চুল টানছে। ঠিক কী কারণে তাদের ঝগড়া চলছে জানা নেই। একেই মন খারাপের স্তূপ, উপরে এমন অসহনীয় অবস্থা ঘরের। ধারার মাথায় আগুন জ্বলে উঠল। তেড়ে যেয়ে দুটোকে দুটো গাঁট্টা মেরে দিল। কড়া কণ্ঠে বলল, এটা কি মাছের বাজার? তোরা কি মানুষ হবি না? ধারা আপু, আমার দোষ নেই। এই আশাটাই আমার ক্লিপ নিয়েছে। এটা তোর না, ধারা আপুর ক্লিপ। আর খাটের এপাশ আমার। ধারা মেজাজ আরো তীক্ষ্ণ হলো। তীক্ষ্ণ স্বরে বলল, এই চুপ, বের হ আমার ঘর থেকে, এক্ষুনি বের হবি। যমজ বিচ্ছু দুটো তাদের ২৮টি দাঁত বের করে বলল, তা হচ্ছে না দাদাজান, এই ঘর আমাদের দিয়েছেন, বলেছেন এই ঘরে এখন আমরা থাকবো। ধারার বুঝতে বাকি রইল না এই বিনা নোটিশে ছোট মামার আগমনের কারণ। হয়তো সকালে নিজ ঘর থেকে বের হতে দেখে ফেলেছিলেন নানা ভাই, তাই দাবার ঘোড়ার চাল চেলেছেন। ছোট মামা এবং পরিবারকে নিয়ে এসেছেন, আর ধারার ঘর সঁপে দিয়েছেন নিজের একান্ত সেনাপতি জমের হাতে। উফ, দাদা নাতি দুটোই একই রকম, হাড় জ্বালিয়ে দিল একেবারে। নানা ভাই ভালোবেসে বলে এই অত্যাচারগুলো মুখ বুজে নিতে হচ্ছে ধারার। আর নয়, এই বিহিত চাই। একরাশ বিরক্তি নিয়ে ছুটল সে নানা ভাইয়ের ঘর। বিছানায় হেলান দিয়ে জামাল সাহেব আপন মনে শ্রীকান্ত বইটি পড়ছেন। বয়স হলেও বই তার খুবই ভালো লাগে। শরৎচন্দ্রের এক একটা লেখা তার খুবই পছন্দ। অসুস্থ তো আছেই, কিন্তু মনকে সতেজ রাখাটা জরুরি। জীবন তো ক্ষণস্থায়ী, আজ নয়তো কাল, পরকালে তো যেতেই হবে, তাই নিজেকে আটকে রাখেন না তিনি। বই পড়েন, কবিতা লেখেন, ব্যস্ত যুবক বয়সে যা করেনি সেগুলিই করেন। এমন সময় আগমন ঘটল তার ছোট ছেলে ইলিয়াসের। তার কপালে চিন্তার শুকনো রেখা। মোটা ফ্রেমের চশমা নামিয়ে সেলিম সাহেব জিজ্ঞেস করলেন, কিছু কইবা আব্বা? আপা, বিপদ হয়ে গেছে। কি হয়েছে? সেলিম ভাই ধারা আর অনলের বিয়ে সম্পর্কে জেনে গেছে। আমাকে ফোন করেছিল, খুব চেতে আছেন উনি। বিশ্রী গালিগালাজও করেছেন। শান্ত মুখটা চট করে শক্ত হয়ে উঠল জামাল সাহেবের। বুকের মাঝখানে একটা তীব্র ব্যথা অনুভূত হলো, কিন্তু ইলিয়াসকে বুঝতে দিলেন না। তীব্র স্বরে বলল, ওই খা, পুতের সাহস কি করে হয় ফোন দেওয়ার? ওর লজ্জা করে না? আব্বা, উজ্জিত হবেন না। সেলিম ভাই চাইলেই তো হবে না, আমরা তো আছি। ও আসুক, আমিও দেখবো ওই বেয়াদব কি করে। আমার মাইয়াডারে মাইরা শান্ত হয় নাই, এখন নাতিনডারে মারতে চায়, ফাজিল পোলা। আব্বা শান্ত হন, উনি এই মাসের শেষে আসবে, চিন্তা করবেন না। অনল ধারাকে সামলে নিবে। আপনি অসুস্থ, আপনি উত্তেজিত হবেন না। জামাল সাহেব আরো তীব্র হুঙ্কার ছাড়লেন। ইচ্ছেমতো গাল বন্ধ করলেন সেলিম সাহেবকে, কিন্তু কথাগুলো ধারার কান অবধি পৌঁছালো না। বাবা আসবে কথাটাই তার জন্য যথেষ্ট ছিল। এলোমেলো পায়ে রওনা দিল অনলের রুমে। বাঘের ডেরাতেই প্রবেশ করল সে। গা এলিয়ে দিল বিছানায়। অনুভূতিগুলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। প্রচণ্ড কান্না পাচ্ছে, প্রচণ্ড কান্না। ফ্যানের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন সে ঘুমিয়ে গেল টেরও পেল না। এই ঘুমটি দীর্ঘকালের হলে হয়তো ভালো হতো, চিরকালের হলে হয়তো ধারা মুক্তি পেত। অনল বাড়ি ফিরল সন্ধ্যার আগ মুহূর্তে। কাজ শেষ করে আড্ডা দিতে দিতে কখন বিকেল ফুরিয়ে গেছে টের পায়নি। জ্যামও ছিল হালকা। ব্যস্ত দিনের নিষ্পত্তির পর সবাই বাড়ি ফিরতে ব্যস্ত, তাই যানজট তো হবেই। অনল বাড়িতে ঢুকতেই ছোট মামার দেখা পেল। নিষ্প্রভ কণ্ঠে সালাম দিয়ে রুমে গেল সে। বড্ড ক্লান্ত শরীর। এতদিন পর টানা কথা বলেছে সে, গলাও ব্যথা করছে। নীরব নিস্তব্ধ আঁধারে নিমজ্জিত ঘরে প্রবেশ করতেই প্রশান্তির স্নিগ্ধ ঢেউ বয়ে এলো অনলের হৃদয়ে। কি শান্ত পরিবেশ! অনল লাইট না জ্বালিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ঘড়ি, মানিব্যাগ সব রাখলো সেখানে। তারপর আয়নার দিকে তাকাতেই দেখলো একটা কালো অবয়বের প্রতিবিম্ব। প্রতিবিম্বটি ঠিক তার পেছনে। অগোছালো চুল, মুখের সামনে লেপ্টে আছে উদ্ভ্রান্ত শান্ত দৃষ্টি। জামাকাপড় এলোমেলো, ক্লান্ত মস্তিষ্ক মুহূর্তেই জমে গেল। বুকটা কেঁপে উঠল অনলের। তার ঘরে কারোর উপস্থিতি হতে পারে, কথাটা যেন মাথায়ই ছিল না। প্রচণ্ড ভয় তাকে ঘিরে ধরল। কপালে ঘাম জমতে লাগলো। ভয় মিশ্রিত চোখে পিছনে ফিরতেই মনে হলো অবয়বটি তার কাছেই আসছে। টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ল সে। জোরালো স্বরে বলল, ভূত ভূত। সাথে সাথে অবয়বটি লাইট জ্বালাতো। এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরাতে সরাতে নিদারুণ অসহায় কণ্ঠে বলল, অনল ভাই, ভূত না, আমি ধারা।